আমার পাশে যে মানুষটি রয়েছেন তার নতুন করে পরিচিতি দেওয়ার দরকার না হলেও আমি দিতে চাই, তার কারণ একটা ইনসিডেন্ট আজকে আমি বোধহয় 12-14 বছর বাদে তার সাথে শেয়ার করেছি আর কি। সেই ইনসিডেন্টটা আপনাদের সাথেও শেয়ার করতে চাই। আর কথায় আছে না যে আমরা ছোটোবেলা থেকে যাদের আইডলাইজ করি তারা যখন আমাদেরকে সেই ফিডব্যাকটা দেন তখন সত্যি তারা আমাদের কাছে পৃথিবী হয়ে ওঠেন। আর এই মানুষটা না আমার পাশে যিনি রয়েছেন তিনি অ্যাকচুয়ালি সেই কাজটা করেছিলেন। কী কাজটা করেছিলেন? তখন আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ এবং আমি ভীষণ গান শুনি তার আর কি। তো আমি একটু সাহস করে তাকে সোশ্যাল মিডিয়াতে পিং করেছিলাম, মেসেজ করেছিলাম, জানতাম তার উত্তর আসবে না, একে তো ব্যস্ত মানুষ, তার মধ্যে আমি তার লিস্টের মধ্যে নেই, ফ্রেন্ড লিস্টে, কিন্তু তিনি উত্তরটা দিয়েছিলেন। সেটা হচ্ছে সব থেকে বড় অবাক জিনিস। এবং তারপর থেকে বহু দিন দেখা হয়েছে, কিন্তু আমি এই জিনিসটা কোনোদিন শেয়ার করিনি কৌশিকদা, কিন্তু তাও বলবো থ্যাংক ইউ সো মাচ কৌশিকদা। আমার খুব ভালো লাগলো, এত বছরের আগেকার একটা ঘটনা, ছোটো ছোটো ঘটনাগুলো আমাদেরকে হয়তো বাঁচিয়ে রাখে, আমাদেরকে মানে অনেক স্মৃতি মনে করে দেয়, সেই সময়কার স্মৃতি, সেই সময়টা, সেই টাইম ফ্রেমটা। তবে হ্যাঁ, মানে এটা ঠিক যে আমি ব্যস্ততার মধ্যেও চেষ্টা করে গেছি, আমি আমার যারা গান শোনেন, আমি ভক্ত বা ফ্যান বলে তাদের ছোট করব না, কারণ তারা আমার শ্রোতা। তো শ্রোতাদেরকে সবসময় চেষ্টা করি তাদের সঙ্গে যোগাযোগ রাখার, তাদের কথাগুলো জানার বা শোনার। কারণ একজন শিল্পী তখনই বড় হতে পারেন যখন তার শ্রোতা বা দর্শকদের কথা তিনি মাথায় নিয়ে চলেন এবং সবসময় সেটাকেই সেটা একটা পাথেয় তাদের কাছে আর কি, মানে আমাদের কাছে। তো আজকে এতদিন প্রায় 19-20 বছর হয়ে গেল আমি এই জগতে আছি, সেখানেও এখনও এত মানুষের ভিড়েও যদি কেউ এসে বলে যে তোমার সঙ্গে আমার 10 বছর আগে একবার কথা হয়েছিল, মাঝখানে হয়তো অনেকটা সময় তার সঙ্গে আমার কোনো কথা হয়নি, কিন্তু মনে হয় যে এই মানুষটা আমার অনেক দিনের চেনা। একেবারেই। এবং এই যে আমি বললাম 12-14 বছর হয়ে গেছে আমার মিনিমাম, এক যুগ। তুমি বলছিলে 19 বছর আর কি। তো তখন একেবারে পিকে রয়েছে কৌশিকদা, সেই সময়টাও স্টারডামটাকে মাথার উপরে চড়তে দাও না, একদম কিভাবে সম্ভব হয়েছিল সেটা? সেটা সবসময় মানে এখনো আমি মেনটেন করি, মানে এখন আমি দেখছিও চোখের পর, আমি তোমায় বললাম এখনো আমি মেনটেন করি যে স্টারডাম, একজন রক স্টার মানে যারা রক স্টার হয় তারা তাদের একটা আলাদা জীবন থাকে বা লার্জার দ্যান লাইফ তাদের একটা বিষয় থাকে আর কি। এবং রক মিউজিকটা তো একটা ফিলোসফি, এবং সেটার ফিলোসফিটার মূল কথাই হচ্ছে যে তারা কিন্তু জীবনের অনেক কাছাকাছি, এবং জীবন মানে মানুষের কাছাকাছি না থাকলে মানুষকে জানা যাবে না, শোনা যাবে না, এবং সেই জীবন থেকে বেরিয়ে আসা নির্যাসটা নিয়ে কিন্তু আমাদের গান বাজনা, আমাদের গানের কথা। আমি আজকে আমার গানের কথা প্রত্যেকটা মানুষের কথা হয়ে দাঁড়াবে কখন, যখন আমি সেই মানুষকে চিনতে পারবো, সেই মানুষের মধ্যে দাঁড়াতে পারবো। আমরা প্রত্যেক রকস্টারদের দেখে মনে হয় যে তারা দূর থেকে যখন মঞ্চে দেখি তাদের একটা ভীষণ কি বলবো, একটা সাংঘাতিক অ্যাটিটিউড, হ্যাঁ, তারা কারোর সাথে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে তারা যখন অনুষ্ঠান শেষ করে যখন বাড়ি ফেরে, তারাও কারোর বা সন্তান, তারাও কারোর স্বামী, তারাও কারোর বাবা, হ্যাঁ, তারাও কারোর দাদা বা যাই হোক না কেন আর কি। সুতরাং আমরা যেরকমভাবে আর 4-5টা মানুষের সঙ্গে মিশি, বিহেভ করি, ঠিক একইভাবে আমাদের যারা শ্রোতা দর্শক তাদের সঙ্গেও আমরা মিশি। সেখানে স্টারডামটা আমাদের কখনো আসে না, এটা আমাদের নতুন করে, মানে আমাদের এটাকে আলাদা করে ধরে রাখতে হয় না, এটা আমাদের শরীরের মধ্যে থেকেই বেরিয়ে আসে। এই স্টারডাম বা এই আলোটা বা এই ক্যারিশমাটা, এটা আমাদের আশেপাশে যারা থাকে তারা জানে। মানে আমি প্রায় আমার হয়ে গেল ব্যান্ড করছি আমি প্রায় ধরে নাও 23-24 বছর, আর 1-2 বছর বাদে আমাদের ব্যান্ড 25 বছরে পা দেবে আর কি। আর প্রফেশনাল মিউজিক ক্যারিয়ার বলতে পারো যে আমার প্রায় 19 বছর, যেটা বলছে 19-20 বছর। তো তখন থেকে আমি 2005 সাল থেকে যখন প্রফেশনাল মিউজিক করেছি এবং এখনও পর্যন্ত আমার কেরিয়ারের পিক বলতে গেলে, আমি কিন্তু সেই সময়টা পিক ছিল না, পিক হচ্ছে আমার আস্তে আস্তে এখন আমার পিকে যাচ্ছে কেরিয়ার আস্তে আস্তে করে। হ্যাঁ, মানে তখন বাংলা ব্যান্ডের একটা পিক, একটা পিক সময় ছিল, যে সময়টা বাংলা ব্যান্ড চারিদিকে আর কি, সেটা খানিকটা হলেও এখন একটু স্তিমিত হয়েছে, কিন্তু সময়ের নিয়মে সব কিছু ঘুরে দাঁড়ায়। আমরা কিন্তু এখনও এতটা বৃদ্ধ হয়ে গিয়েও আমরা কিন্তু এখনও রকস্টার রয়েছি, এবং স্টারডামকে কী করে সুন্দরভাবে গুছিয়ে নিজের কাছে রাখতে হয় এবং সেটা রেখে মানুষের সঙ্গে কীভাবে মিশতে হয় সেটা কিন্তু আমরা জানি।
এবং সেটার জন্যই আমরা হয়তো মানুষের এত কাছাকাছি প্রত্যেকে। শুধু আমি একা নয়, আমি রূপমদার কথা বলবো, বা প্রত্যেকে আরো যারা যারা রক মিউজিশিয়ানস রয়েছেন, অনিন্দদা, চন্দ্রবিন্দু, অনিন্দ যেহেতু রক মিউজিশিয়ান নন কিন্তু ব্যান্ডের একজন মানুষ, প্রত্যেকে কিন্তু মানুষের কাছাকাছি। এরকম এত সুন্দর গল্প, আড্ডা, সবটাই খুব স্বাভাবিক জীবনযাপন, যে খুব বেশি আলাদা করে দেখানোর কিছু নেই আর কি। আর এই যে যখন বললে কৌশিক দা, এই কথাটা শুনে খুব ভালো লাগলো। এবং আমি কেন তুমি তুমি করে বলছি একটু বলে দিই, কারণ সেদিন ওই উত্তর দেওয়াটা এতটা আন্তরিক লেগেছিল। এরপর কাজের মাধ্যমে বহুবার দেখা হয়েছে কিন্তু আমি কখনো শেয়ার করিনি। এবং তারপর ওই দীর্ঘ বছর বাদে যখন আজকে একটু আগে যখন কথা বলছিলাম, তখনও আমি যে কথাটা বলেছিলাম যে এই মানুষটা কিন্তু কোনো পরিবর্তন দেখলাম না সেদিন থেকে আজ অব্দি। তাই চেহারার একটু পরিবর্তন হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, কিন্তু তা ছাড়া আর কিছু পরিবর্তন নেই। স্টেজে উঠলে এখনো বাঘ, এখনো মনে করি স্টেজটা নিজের সম্পত্তি, এবং সেইভাবেই গানটা গাই। এবং সেই জোরটা তখন আসে, বাকি সময় জোর থাকে, মানে আমি বললাম না, রকস্টাররা স্টারডম এবং সেই জোর বা জেদটা সাথে নিয়েই ঘোরে, কিন্তু সেটা সব জায়গায় দেখানোর প্রয়োজন অনুভব করে না, যেটা আমাদের ক্ষেত্র হয়, যে যেখানে যেরকম রকস্টাররা কিন্তু সেখানে সেরকম। একেবারে এই জন্য আমি বলছিলাম যে আমি একটু মানে নিজের দাদার মতোই তোমাকে পেলাম আর কি। এটা আমার ওয়াইফও আমাকে বলে যে তোমাকে যখন আমি মঞ্চের, কারণ ও তো একদম ফ্যান গার্ল থেকে তারপর আমার ওয়াইফ, তখন মঞ্চের বাইরে যখন দেখতাম তখন ভাবতাম যে এই লোকটা কি সাংঘাতিক, বাপরে বাপ, কি এর সাথে কথা বলা যাবে কিনা। তারপর যখন মিশলাম, প্রেম করলাম, তখন বুঝতে পারলাম যে না, একটু স্বাভাবিক যেরকম 4-5টা মানুষ হয় সেরকমই মানুষটা। এতটা ডাউন টু আর্থ থাকা কখনো সমস্যার মুখে ঠেলেনি? না, আমার তো কোনো সমস্যা হয় না, কারণ আমি এমনি আমার বন্ধু বান্ধব বা আমার পেরিফেরি যেটা যদি বলো, পরিধি, সেটা খুব কম, খুব ছোট আর কি। আমি আমার নিজের 4 দেয়ালের যে ঘর, আমার ছোট্ট যে ঘরটা আমার কাজে, আমি ওখানেই থাকতে ভালোবাসি, ওখানেই আমার জীবন, ওখানেই আমার সব কিছু, ভাবনা, গান বাজনা, লেখালেখি, যাই বলো না কেন, ওই ছোট্ট ঘরটার মধ্যে আমি থাকি। তাই জন্য আমি মানুষের সঙ্গে তখনই মিশি যখন আমি বাড়ির বাইরে বেরোই আর কি। কিন্তু সেটা করতে গিয়ে আমার প্রবলেম হয়নি, কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কলেজ জীবন থেকেই খুব ভবঘুরে মানুষ আর কি। আমি যখন তখন বেরিয়ে যাই বাড়ি থেকে, বেরিয়ে চলে গেলাম কোথাও, দূরে চলে গেলাম, কেউ আমাকে ফোনের টাওয়ার পাচ্ছে না, ফোনের সিগন্যাল পাচ্ছে না, আমার যোগাযোগই করতে পারছে না, মানে ভয় পেয়ে যাচ্ছে বাড়ির লোক কোথায় চলে গেছে। তা আমি গিয়ে হয়তো 3-4 দিন কোনো একটা জায়গায় থেকে এলাম, সেটা হয়তো কোনো ছাত্রর বাড়ি চলে গেলাম, কোনো গ্রামে চলে গেলাম, নর্থ বেঙ্গল চলে গেলাম, এরকম প্রচুর হয়েছে, এরকম পালামৌ জঙ্গল চলে গেলাম। তো আমি এইভাবে এরকম মানুষ আর কি, শিল্পী মানুষ। হ্যাঁ, এবং তারপরে ওখানে গিয়ে মানুষের সঙ্গে মিশি, ওদের সঙ্গে গিয়ে রান্না করি, গল্প করি, এই সমস্তর মধ্যেই রয়েছি। সুতরাং আমার আর আলাদা করে ওই ব্যাপারটা আসে না, যে কোনো সমস্যা মনে হয় না, কারণ ওই ইন্টারাকশনটা তো খুব সহজাত। যে ইন্টারাকশনটা আমরা করি আমাদের শ্রোতাদের সঙ্গে, সেটা খুব সহজাত। মানে প্রেম মানে প্রেম, রাগ মানে রাগ, অভিমান মানে অভিমান। সুতরাং এর মধ্যে কোনো নাটক নেই আমাদের। সুতরাং এটা আমি আবার বলছি, আমার এটা একার নয়, কিন্তু এটা আমরা সবাই, যারা যারা রক মিউজিশিয়ান, তুমি যদি প্রত্যেকের সাথে কথা বলো, তুমি দেখতে পাবে তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়েছে। কোথাও গিয়ে এখন মানে স্টারডামের একদম ঊর্ধ্বে যাওয়া চলে গেছেন, আমি তাদের কথা বলতে পারবো না, কিন্তু তাদেরকে মানুষ আরও বেশি ঘিরে ধরে। কিন্তু আমাদের ক্ষেত্রে মানুষ ঘিরে ধরলেও আমরা সেখান থেকে বেরিয়ে আসার ছুতো পেয়ে যাই আর কি, কোনো না কোনোভাবে পেয়ে যাই। এই যে কৌশিকদা বলে যে একটা সময় ভব ঘুরে, সেটা কি পরিবর্তন ঘটেছে না সেটা অপরিবর্তিত? না, অপরিবর্তিত, সেটাও এখনো অপরিবর্তিত। আমাদের ফোনটার সাথে থাকলে একটু নিশ্চিন্ত বাড়ির লোকেরা। ফোন থাকে, সবই থাকে, কিন্তু ফোনে সিগন্যাল পায় না, আমি ফোনটা এয়ারপ্লেন মোডে রেখে দিই, কারোর ফোন ধরি না। আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে খুব একটা নেই, আমার সোশ্যাল মিডিয়া পেজ এগুলোতে অন্য লোক হ্যান্ডেল করে, এগুলো দেখে। সেদিন তাহলে রিপ্লাইটা তুমি দিয়েছিলে? না, তখন আমি করতাম, আমি ইদানিং আর সোশ্যাল মিডিয়া করি না। আমার টিম আছে, আমার নিজের একটা টিম আছে, তারা এখন আমার সোশ্যাল মিডিয়া দেখে, কারণ ওই সোশ্যাল মিডিয়া করলে আর ভবঘুরে থাকা যাবে না, সারাদিন প্রচণ্ড হিংসুটে হয়ে যাব। প্রথম কথা, ওই হিংসা, ওই বিদ্বেষ, এগুলো ঠিক ভালো লাগে না। আর এখন বয়স বাড়ছে, আস্তে আস্তে 50-এর দিকে যাচ্ছি। সুতরাং নিজেকে আরও বেশি সংযত রাখতে হবে, সংযমী রাখতে হবে, আরও বেশি মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আরও অনেক কাজ করার বাকি আছে, ব্যান্ডটাকে আরও বেশি, আরও অনেক বছর ব্যান্ডকে নিয়ে এগোতে হবে। সুতরাং সেটা করতে গেলে লেখালেখি করতে হবে। আমার যেটা আরও প্রাইমারি, আগামী আমার ইচ্ছে, আমি লেখালেখি শুরু করবো এবার। সুতরাং সেগুলোর জন্য আমাকে এগুলো থেকে দূরে থাকতে এবং যথাসম্ভব ভবঘুরে জীবনযাপনটা করতে হবে, নাহলে আমি এগুলোকে পারবো না করতে। তুমি যখন বলছিলে যে ব্যান্ডের জীবনটা আবারও ফিরছে, আবারও দেখা যাচ্ছে, একদম
সেই সময়টা যারা আমরা শ্রোতারা ব্যান্ডের একনিষ্ঠ শ্রোতা, তাদের একটুখানি ভাটা চলছিল, মানে তারা একটুখানি আমরা মিস করছিলাম। সেটা এখনো আছে ভাটা, এখনো যে ভাটা নেই তা নয়, কিন্তু মানে আগে 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 যেটা হতো যে আমরা যারা বাংলা ব্যান্ড করি তাদের শ্রোতা ছিল, মানে আমি যদি 2 পা এগোই শ্রোতা পাওয়া যায় আর কি, বাংলা ব্যান্ডের শ্রোতা 2 পা এগোলেই বাংলা ব্যান্ড শুনছে, 3 পা এগোলেই বাংলা ব্যান্ড শুনছে আর কি। কিন্তু সেটা একটু খানিকটা কমেছে, অনেকটাই এই কমেছে। বদলানোর কারণটা দেখো, অনেক এক্সপোজার বেড়ে গেছে, প্রথমত প্রচুর এক্সপোজার বেড়েছে, নানান জিনিসপত্র ঢুকে এসছে মানুষ তো সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় যে ধৈর্য, যেটার জন্য আমি সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছি, যে মানুষের ধৈর্য খুব কম, ভীষণ কম। মানে 5 মিনিটের গান যদি মানুষ প্রায় 30 সেকেন্ডে শুনতে পায়, সেখানে বেশি আনন্দ পাচ্ছে। তো সেটা থেকে বেরিয়ে আসতে হবে। অরিজিনাল কাজের প্রতি মানুষের একটা অনীহা আছে। হ্যাঁ, অরিজিনাল কাজ শুনতে গেলে তাকে ধৈর্য নিয়ে শুনতে হবে, বুঝতে হবে, আবার শুনতে হবে, আবার বুঝতে হবে। সেটার থেকে মানুষ দূরে থাকছে, যারা থাকার তারা আছে। কিন্তু বেশিরভাগ যেটা যুব সমাজের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, যে অরিজিনাল কাজ শোনার ধৈর্য কিন্তু অনেকের কম। মানে একটা চেনা গান আর একটা অচেনা গানের মধ্যে খুব তাড়াতাড়ি একটা বিভাজন তৈরি হয়ে যাচ্ছে, যেটা আগে ছিল না। মানে আমি যদি গৌতম চট্টোপাধ্যায়ের একটা গান গাওয়ার পর আমি আমার নিজের গানটা গাইতাম, লোকে কিন্তু চুপচাপ মন দিয়ে শুনবে। কিন্তু এখন মনে হয় গৌতম চট্টোপাধ্যায়ের গান বা একটা চেনা কোনো গান গাওয়ার পরে আমার নিজের গানটা যখন গাইবো, তখন মনে প্রশ্নটা থাকবে, কেউ শুনছে তো দাঁড়িয়ে, মন দিয়ে গানটা নিয়ে ভাবছে তো। তোমাদের সময়, তোমরা যে সময়টা গান বাজনা শুনেছো বাংলা ব্যান্ডে, সেই সময় তোমরা খুব ভালো শ্রোতা ছিলে, তোমরা খুব মনোযোগ দিয়ে গান শুনতে, সেটা নিয়ে ভাবতে, নিজের সঙ্গে তোমরা নিজেদের সঙ্গে রিলেট করাতে। সেই সময়টা এখনো কমে গেছে অনেকে, এত এক্সপোজার চারিদিকে, এত কিছু, মানে কত কি, মানে একটা ছেলে এখন, ছেলে মেয়ে বাড়ির বাইরে বেরোলে তাদের জীবনে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। সবচেয়ে বেশি আছে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ইনস্টাগ্রাম, ফেসবুক, এইসব রয়েছে। এত কিছু, মানে এত ডেভিয়েট করছে, সবার মনোসংযোগকে এত ব্যাহত করছে। আরেকটা জিনিস যেটা খুব মানে ইন্টারেস্টিং আমার জন্য, সেটা হচ্ছে গান বাজনা পাওয়ার, মানে শোনাটাও বা দেখাটাও কিন্তু অনেক ইজি হয়ে গেছে। আগে যেটা ছিল, মানে আমরা একটা ব্যান্ডের অ্যালবাম কিনে শুনবো, এবং কিনে শোনাটা মানে একটা ক্যাসেট কিনলাম, একটা সিডি কিনলাম, সেটা রাতের পর রাত ঘুরিয়ে সেটাকে রিভাইন্ড করে ফাস্ট ফরওয়ার্ড করে এই গানটার লাইনটা শুনতে হবে, না আমি মিস করে গেলাম, আবার ওই লাইনটা ফিরে আসি। এই যে ব্যাপারটা ছিল না, এইটার এখন নেই। খুব সহজে আমি ইউটিউবে দেখতে পাচ্ছি এটা গান, আবার ইউটিউব চলতেই একটা গান শেষ না হতেই 4টে গানের বিজ্ঞাপন চলেও আসছে। এই ডেভিয়েশনটা থাকলে হবে না। এটা থেকে একটু মানুষকে বিরতি নিতে হবে, কারণ যারা এটা করছে তারা কিন্তু এটা বিরতি নেওয়ার জন্য করছে না, বা বিরতি দেওয়ার জন্য করছে না। যারা শুনছে, যারা কনজিউমার, তাদেরকে বিরতি নিতে হবে, ব্রেক নিতে হবে। ব্রেক নিয়ে আমার মতন বেরিয়ে পড়তে হবে, কিছুর একটা শূন্য স্থান খুঁজে নিতে হবে, যেখানে গিয়ে নিজেকে ভাবার, আরও বেশি সময় দেওয়ার যে সময়টা তারা খুঁজে পাবে আর কি। এইটা ভীষণভাবে এখন দরকার। আর এই যে তোমার বেরিয়ে পড়ে, সেটা বোধহয় শুধুমাত্র এই গানের সাথে একাত্ম হওয়ার, শুধু গান নয়, আমার গান, আমার লেখা, আমার ছবি তোলা, এই সব কিছুর সঙ্গে, মানে আমি দেখো, আমি এত ছবি তুলতে ভালোবাসি, আমি ছবিও তুলি প্রচুর, হ্যাঁ, কিন্তু আমার ছবি আমি কোনো সোশ্যাল মিডিয়াতে দিই না, বা এই সমস্ত কোনো জায়গায় পাবলিক ফোরামে আমি দিই না। কারণ আমার মনে হয় যে ছবিগুলো, ওগুলো একান্ত ব্যক্তিগত, ওইগুলো আমার চোখে দেখা একটা ফ্রেম, যেই ফ্রেমগুলো আমার মনে হয় যে আমার কাছে থাকাটাই আমার কাছে থাকাটাই পছন্দের। তো আমি সেগুলো আমার কাছে রেখে দিই যত্ন করে, এবং সেগুলো দেখি আমি পরে হয়তো কোনো একটা গানের ইন্ধন পাই, বা কোনো একটা ছোট দুটো লাইন খুঁজে পাই, সেগুলো আমার ব্যক্তিগত জায়গাতেই থাকুক আর কি। সুতরাং এই বিষয়টাই আমার সবাইকে বলার, যে ভালো গান বাজনা করতে গেলে এবং শুনতে গেলে সময় দিতে হবে, প্রচুর ধৈর্য এবং সময়, এইটা ভীষণভাবে প্রয়োজন। তাহলেই কিন্তু এই যে এখন আমি যেটা বললাম, যে বাংলা ব্যান্ডের জগতে কিন্তু শিল্প বা শিল্পীর কিন্তু ভাটা পড়ে না। শিল্পীও আছেন প্রচুর, শিল্প আছে। আমরা তো অনুষ্ঠান করছি, রেগুলার বেসিসে অনুষ্ঠান করছি, তার মানে বাংলা ব্যান্ড এক্সিস্ট করে, এবং এমন জায়গায় এক্সিস্ট করে যে আমি কিছুদিন আগে বড়জোড়া বলে একটা ছোট্ট জায়গা আছে আমাদের বাঁকুড়াতে, একদম বাঁকুড়ার প্রান্তিক জায়গায়, একদম বড়জোড়া, সেখানে অনুষ্ঠান করে এলাম। সেখানে বাংলা ব্যান্ড প্রথমবার গেল অনুষ্ঠান করতে। আচ্ছা, প্রথমবার। এর আগে বাংলা ব্যান্ড গেছে, কিন্তু কোনো রক ব্যান্ড যায়নি। এইবার প্রথম পৃথিবী পারফর্ম করলো গিয়ে বড়জোড়া উৎসব বইমেলাতে। সেখানে আমি দেখতে পেলাম একদম গ্রামের মানুষরা এসে তারা রক মিউজিক শুনছেন। তার মানে শোনার লোক আছে এবং শুনছে, এবং তাদেরকে নিয়েও যাচ্ছে। যেটা কমে গেছে সেটা হচ্ছে যে আমাদের মিডিয়া বা মাধ্যম যারা রয়েছেন, তাদেরকে আরেকটু এগিয়ে আসতে হবে। এই গানগুলোকে বা এই বিষয়গুলোকে আমাদের মতন শিল্পীদের সঙ্গে আমাকে তুমি পেতে না হয়তো,
আমাকে তুমি হয়তো কোনো একটা অরিজিনাল মিউজিকের একটা অ্যালবাম বেরোচ্ছে, সেখানে গিয়েই তুমি আমাকে হয়তো পেলে। আজকে এই ফিল্ম রিলিজটা হলো বলেই তুমি আমাকে এতদিন বাদে পেলে। সুতরাং এই বিষয়টা, এটা যেমন ফিল্ম মিউজিকের ক্ষেত্রে আছে, তেমন নন ফিল্ম মিউজিকের জন্য এই জায়গাটা হওয়া দরকার, যে প্রত্যেকে আসবে, এসে তারা কথা বলবে, কথা বলে জানতে চাইবে যে কী ব্যাপার। এবং এটা যখন মানুষের কাছে পৌঁছবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা যে কোনো সেটা প্রেস, মানে যেটা লিখিত মাধ্যম, সেটার মাধ্যমে, তখন কিন্তু মানুষ জানতে পারে। আমাদের খবর আগে কীভাবে জানতো মানুষ? এইভাবেই তো জানতো যে কোনো একটা টাইমস অফ ইন্ডিয়া বা কোনো একটা জায়গায়, টেলিগ্রাফ বা কোনো একটা জায়গায় পেপারে, সংবাদ মাধ্যমে আমাদের ছবি বেরিয়েছে বা লেখা বেরিয়েছে, আমাদের ইন্টারভিউ বেরিয়েছে, সেখান থেকে পড়ে বাহ এটা শুনতে হবে তাদের গান, এইভাবে মানুষ আসতো। কিন্তু তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, যেই সময় আমরা 2005-06 যে সময়, মানুষ কি করে এত অনুষ্ঠানে আসতো? তার মানে মানুষ ট্র্যাক করতো, খবর রাখতো, নিজের থেকে, নিজের চাহিদায়, নিজের তাগিদে মানুষ এগুলো করতো। সেইটাকে আবার ফিরিয়ে আনতে হয়, এই তাগিদটা ফিরিয়ে আনতে হয়। এবার এটা কোনো সহজ ফর্মুলা নয় যে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাতে গিয়ে আমি হঠাৎ করে পেয়ে গেলাম, এতগুলো মানুষ চলে এলাম অনুষ্ঠানে। তার জন্য ভালো গান তৈরি করতে হবে, ভালো গান তো শোনানোর ধৈর্য রাখতে হবে, এবং তার জন্য যেটা দরকার মাধ্যম এবং মঞ্চ, গণমাধ্যম এবং মঞ্চ, এই দুটো ইম্পর্টেন্ট। এটা হলে কিন্তু মানুষের কাছে পৌঁছবে বাংলা ব্যান্ড। একেবারে কৌশিকদা, তুমি যেহেতু বললে গণমাধ্যমের কথা, এবং একটা সময় যে সময়টার কথা বলছিলে যে যখন তোমাদের শ্রোতারা সবাই খবর পেয়েই চলে যেতেন এবং পুরো অনুষ্ঠান ভরে উঠতো, সেই সময়টা দাঁড়িয়ে কিন্তু সামাজিক মাধ্যমে সেই হাতছানিটাও ছিল না, যে মানুষ ডিস্ট্র্যাক্ট হচ্ছিল, একদমই ছিল না। এখন যেরকম আমরা যদি চাই পৃথিবীর গানটা যেটা শুনতে ইচ্ছে হচ্ছে সেটা শুনে নিচ্ছি, যেজন লাইভ পারফরমেন্স এলে সময়ের অভাব, কাজের হয়তো ব্যস্ততা, সবটা মিলেও তো সেই জায়গাটাও তো তৈরি হয়েছে। এবং সেটা তো হয়েছে, এবং সেই জন্যই হয়তো অনেক শিল্পীরা আস্তে আস্তে সমাজ মাধ্যম থেকে বেরিয়ে আসছেন। অনেকে কিন্তু আমার পরিচিত এরকম অনেক শিল্পী আছেন যারা শেষ 1-1.5 বছরে কিন্তু আস্তে আস্তে সমাজ মাধ্যম থেকে বেরিয়ে এসেছেন। সুতরাং এটা কিন্তু অবশ্যম্ভাবী, মানে এটা কিন্তু আস্তে আস্তে সমাজ মাধ্যম, শিল্পীরা কিন্তু আস্তে আস্তে সমাজ মাধ্যম করা বন্ধ করে দেবেন, যারা ক্রাইসিস অনুভব করবেন। যারা ক্রাইসিস অনুভব করবেন না, যারা শুধু রংটাই দেখবে, রঙিন আলোগুলো দেখতে চাইবে, তারা হয়তো করবে না। কিন্তু যারা খুব নীরবে নিভৃতে, যারা গান বাজনা করতে চায়, লিখতে চায়, ভাবতে চায়, তারা কিন্তু এই সমাজ মাধ্যমগুলো থেকে বেরিয়ে চলে আসবে। এটা আমার ক্ষেত্রে হয়েছে। একেবারে, যেহেতু আমরা এই পৃথিবীর দিকটা জানলাম আর কি, একটু অন্তরের পৃথিবীর দিকটাও জানবো, যেখানে বলে তুমি এখনো অপরিবর্তিত, ভবঘুরেই রয়েছে, একদম একদম বাড়ির মানুষগুলো সেইভাবেই তোমাকে দেখে আর কি। একটু যদি বলো যে শুরুটা কি বলো, কারণ ব্যক্তি জীবন সম্পর্কে তো কৌশিকদার আমরা বিশেষ কিছু জানি না, তো তোমার অর্ধাঙ্গিনী সম্পর্কে একটু যদি জানি, মানে প্রেম জীবনটা। আমার প্রেম জীবন শুরু হয়েছে আমার কলেজ জীবনে, কিন্তু সেটা ভেঙে গেছিল, সেটা বেশি দিন স্থায়ী হয়নি, সেটা 7 বছর স্থায়ী হয়েছিল, তারপরে ভেঙে যায়। এবং সেটাই বাংলা গানের জগতে আসার জন্যই আর কি, গানের জগতে আসার জন্যই সেটা, কারণ তারা একটা সিকিউর জীবন চেয়েছিল, তো সেই সিকিউর জীবনটা আমি দিতে পারবো না বলে আর কি, সেই অঞ্জনদার গান বেলাবোস আর কি, সেটা দিতে পারবো না বলে হয়তো তিনি থাকেননি, কিন্তু তার পরিবর্তে যাকে আমি পেলাম, আমার অর্ধাঙ্গিনী, তিনি আমার থেকে 7 বছরের ছোট আর কি, অনেকটাই ছোট। এবং তিনি যখন স্কুলে পড়েন, ক্লাস 12-এ পড়েন, তখন তিনি আমার একটি কনসার্টে আসেন। আমি আলিপুরে একটি কনসার্ট ছিল, সেখানে আমাকে দেখে আমি প্রথম ওর সাথে আলাপ করতে চাই, আমার খুব ভালো লেগেছিল ওকে। তো তারপরে আমাদেরই এক বন্ধু মারফত ওর সাথে আমার আলাপ হয়, এবং কথাবার্তা হতে 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 খুব অল্প দিনের মধ্যে, আমাদের 2-3 মাসের মধ্যে আমাদের সম্পর্ক তৈরি হয়। এবং তারপরে বাকিটা তো তোমরা সবাই জানো, যে তারপর তিনি আমার অর্ধাঙ্গিনী, এবং আমরা দারুণভাবে চুটিয়ে সংসার করছি, এবং একে অপরকে বুঝে। আমার একটি ছানাও রয়েছে, আমাদের দুজনের একটি ছানা রয়েছে, এবং তিনিও মানে আমার দস্যু রত্নাকর বলি আমরা তাকে আর কি, মানে তিনিও গান বাজনা করেন, তিনি শরৎ বাজান আর কি। তো আমরা খুব হ্যাপি ফ্যামিলি আর কি, মানে টাচুড, বাবা মা, আমার স্ত্রী, আমার ছেলে এবং আমি, এবং আমার কিছু ছাত্ররা রয়েছে, তারা সবাই মিলে আমরা বিরাট বড় একটা ফ্যামিলি আর কি, পরিবার, এবং আমরা খুব আনন্দ করি আর কি আমাদের পরিবারে। আর তোমার সেই পৃথিবীর জন্য পৃথিবীতে কোনো গান লিখেছিলে? দেখো, আমার পৃথিবী একটাই, আমার ওই পৃথিবীতেই ওই 2 পৃথিবী রয়েছে আর কি, মানে ভেতরটা একটা অন্তর্মহল, একটা বাহিরমহল। তো আমার পৃথিবী একটাই, এবং সেই পৃথিবীতেই আমার 5জন ব্যান্ড মেম্বার, আমার 4জন ব্যান্ড মেম্বার, এবং আমার আরেক পরিবার, আমার নিজের পরিবার, এটাই সব মিলিয়ে একটা গোটা পরিবার। সুতরাং আমার ইউনিভার্স, একটা বিরাট বড় মাল্টিভার্স বলতে পারো, একটা বিরাট বড় পরিবার, এবং আমার শ্রোতারা আছেন, দর্শকরা রয়েছেন, তারাও আমার পরিবারের অংশ। সুতরাং এই পৃথিবীর কোনো শেষ নেই আর কি, পৃথিবী ঘুরতেই থাকবে আর কি।
একেবারেই চলতেই থাকুক। এবং তার সাথে জিজ্ঞাসা করবো, যেহেতু একটু আগে জিজ্ঞাসাও করছিলাম যে কৌশিকদা একইভাবে আমিও তোমাকে পেলাম আর কি, আর এই যে ডাউন টু আর্থ থাকা, কোথাও ওই আঘাতটা খেয়েছে কখনো যে এতটা মাটির মানুষ? আঘাত তো ডাউন টু আর্থ থাকার জন্য শুধু খাইনি, অনেক কিছুর ক্ষেত্রে আঘাত করেছি। মানুষের জন্য করে আঘাত পেয়েছি, মানুষের জন্য ভেবে আঘাত পেয়েছি, ডাউন টু আর্থ থেকে পেয়েছি। কিন্তু এই আঘাতটা আমার মনে হচ্ছে এটা আঘাতটাই আমার শিক্ষা, এটাই আমার শিক্ষা, এটাই আমার পাঠ, এটাই আমার এগিয়ে যাওয়ার পাঠ, এটাই আমার পাথেয়। সুতরাং আঘাত পাবো, যত আঘাত পাবো তত গান তৈরি করবো, তত লেখা লিখবো, আর আমরাও সেটা শুনতে থাকবো। একদম একদম, তোমরা এটাই আমাদের প্রাপ্তি। একদম। থ্যাংক ইউ সো মাচ কৌশিকদা, ধন্যবাদ। এবং প্লিজ এরকমই থেকো, আর সামনে আরো অনেক আমরা জানি উপহার দিতে চলেছো তুমি। হ্যাঁ, অনেক অনেক উপহার রয়েছে। প্রথমত এই ছবির উপহার, যে ছবিটিতে গান গেয়েছি শ্রীদার সাথে, প্রথম কাজ, খুব এক্সাইটেড আমি, ভীষণ খুশির দিন, বছরের শুরু, ভীষণ আনন্দ শ্রীদার সাথে কাজ করার। মানে এত বছরের আলাপ, এত বছর সময় লেগে গেল শ্রীদার ছবিতে গান গাইতে। আশা করছি আরো অনেক কাজ হবে শ্রীদার সঙ্গে। তার মানে সবুরে মিয়া ফলে, এটা প্রমাণ হলো। আমার তো জীবনে তাই দেখেছি, আমার তো মানে চট করে কিছু হয় না, মানে খুব লড়ে 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 ঘষে 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 তারপরে গিয়ে আমার একটা কিছু দাঁড়ায় আর কি। কিন্তু এটা ভালো, এটা টেকেও বেশি। স্লো বাট স্টাডি। হ্যাঁ, স্লো বাট স্টাডি, অ্যাবসলিউটলি। একটু মানে পাশে যখন কৌশিকদাকে পেয়েছি, একটু অপরাধবোধ হচ্ছে বই কি, কিন্তু একটু না শুনলেও নয়, শেষটা যদি তোমাকে দিয়ে হয়। মানে গান শুনতে চাও? গান শুনতে চাইলে তাহলে একটাই গান শুনিয়ে দিই, যেটা সবাই খুব গায়। ক্লাসরুমে নামে শীত ঘুম অসময়ে, লাস্ট পিরিয়ড ছুটির ঘন্টা, আমি তা অপেক্ষায়, 4 তলা সিঁড়ি ভেঙে ক্যান্টিনে, লুকোচুরি মন ভাবে থুড়ি যদি একটু সে তাকায়। ও 4 লাইনই গাইলাম আজকে। একদমই, থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমরাও তো সিঁড়িতেই বসে রয়েছি, আড্ডাটাও সিঁড়িতেই জমলো আর কি। আর সামনে কিন্তু লুকোচুরি কিচ্ছু নেই, শুনলেন আপনার ইন্টারভিউতেই। আর সামনে আরো অনেক উপহার আপনাদের জন্য অপেক্ষা করছেন। যারা কৌশিকদার ফ্যান, না ফ্যানটা শুনতে তিনি খুব একটা পছন্দ করেন না, শ্রোতা আর কি, কৌশিকদার যারা শ্রোতারা তাদের জন্য দারুণ, বন্ধুও বটে, দারুণ সুখবর আসতে চলেছে। তাই অবশ্যই যে ভালোবাসাটা আপনারা এতদিন দিয়েছেন, তার থেকে আরও 2 গুণ 3 গুণ আরও বেশি বেশি ভালোবাসা দিতে থাকবেন। আর এরকমই আরও অফস্ক্রিন আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলি ইনসাইড চ্যানেলে।